বন্ধুরা নমস্কার। যতনানু খুলুমখার দুই টুকরা হয়ে যাবে তিপ্রা মথা। তিপ্রা মথার মধ্যে কি আর বিভাজন হবে? দুই বড় নেতা দুটো আলাদা আলাদা গোষ্ঠীর নেতা হয়ে যাবেন এবার। তিপ্রা মথার সুপ্রিমোর স্বপ্নের তিপ্রা মথা গ্রেটার তিপ্রাল্যান্ড বানানোর স্বপ্ন নিয়ে তৈরি করা রাজনৈতিক দলটি কি একেবারে দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে? অর্থাৎ শেষ পর্যন্ত কি বিজেপি তার সহযোগী দলটিকে ভেঙে দুটো টুকরো করে দিতে সক্ষম হবে? আপনাদের মনে আছে মহারাষ্ট্রে একনাথ শিন্দের নেতৃত্বে একটি গোষ্ঠী বেরিয়ে এসে শিবসেনাকে দুটো টুকরো করে দিয়েছিল। একটি অংশ শিবসেনা ইউবিটি নামে পরিচিত হয়ে যায়, আরেকটি অংশ শিবসেনা অরিজিনাল শিবসেনা নামে পরিচিত হয়। আপনারা দেখেছেন বিজেপির চালে মহারাষ্ট্রের মধ্যেই এনসিপি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে কাকা শারদ পাওয়ার, আর একদিকে ভাতিজা অজিত পাওয়ার। যদি অজিত পাওয়ার এখন আর নেই, জীবিত নেই, কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। বিজেপির সঙ্গে আপনার শরিক দল হিসেবে দীর্ঘদিন রাজনীতি করার পরে এখন আকালি দলের কি দুরবস্থা সেটা পাঞ্জাবের মানুষ খুব ভালো করে জানে। পাঞ্জাবে যদি আপনাদের কারো কেউ পরিচিত যদি থেকে থাকে একবার ফোন করে জিজ্ঞেস করে নেবেন সেখানে আকালি দল আর কোনো প্রাসঙ্গিকতা রাখে কিনা। আপনারা জানেন আসামে, আমাদের প্রতিবেশী রাজ্য আসামে অগপ বা অসম গণ পরিষদ নামে একটি দল, তারা বেশ কয়েক বছর ধরে বিজেপির সহযোগী দল। এই অগপ দলের কি অবস্থা হয়েছে এটাও যারা খবরাখবর রাখেন তারা খুব ভালো করে জানেন। এখন অগপ প্রায় পুরোপুরি ভাবে বিজেপির ওপর নির্ভরশীল হয়ে গেছে। ত্রিপুরা মাথাও আপনার ত্রিপুরা রাজ্যের যে অতীত ইতিহাস, মানে অতীত বলতে খুব দূরের না, সাম্প্রতিক অতীতের যে ইতিহাসটা সেটা মাথায় না রেখেই বিজেপির সঙ্গে সরকারে ঢুকে যায় এবং বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকারের সুযোগ সুবিধা ভোগ করতে শুরু করে। ত্রিপুরা মাথা ভেবেছিল এতে সে অনেক রিলিভড হয়ে গেল, সে অনেক বেশি সেফ হয়ে গেল। বিজেপির মতন একটি সর্বভারতীয় দল, জাতীয় দল, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী দল এবং বিরাট টাকা পয়সার ভান্ডারের মালিক বিজেপি, সেই বিজেপির সঙ্গে থাকলে সে অনেক সুরক্ষিত থাকবে, নিরাপদে থাকবে। অন্য কোনো দল তার কোনো ক্ষতি করতে পারবে না, কংগ্রেস তার ক্ষতি করতে পারবে না, সিপিএম তার ক্ষতি করতে পারবে না, আইপিএফটি তার ক্ষতি করতে পারবে না। এবার বিজেপি তাকে প্রোটেকশন দেবে। বিজেপি কেমন প্রোটেকশন দিয়েছে ত্রিপুরা মাথাকে? এখন ত্রিপুরা মাথার নেতারা ভালোভাবে বুঝতে পারছেন যে বিজেপির সঙ্গে থেকে যে পরিস্থিতি আপনার শিবসেনার হয়েছে, যে পরিস্থিতি আকালি দলের হয়েছে, এনসিপির হয়েছে, অগপর হয়েছে এবং সাম্প্রতিককালে জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের পার্টি জেডিইউর হয়েছে, সেই রকম পরিস্থিতি এখন ত্রিপুরা মাথারও হতে চলেছে। ত্রিপুরা মাথার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, আজকে কিছুক্ষণ আগে দেখলাম একটা সোশ্যাল মিডিয়া চ্যানেলে যে তিনি তার যে ফেসবুক পেজে তার যে ছবিটা ছিল এর আগে ত্রিপুরা মাথা সুপ্রিমোর সঙ্গে, সেই ছবিটা নাকি তিনি সরিয়ে দিয়ে এখন শুধু নিজের ছবি রেখেছেন। তার মানে তিনি যে আলাদা হয়ে গেছেন মানসিকভাবে তা তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। এখন একজন আরেকজনকে গাদ্দার বলছে, কেউ বলছে ক্ষমা চাইতে হবে, এইরকম নানান কথা আপনার একেবারে ব্যাপকভাবে সারফেসে চলে এসেছে, মানে মানুষের চোখের সামনে চলে এসেছে। এগুলি আর কোনো কিছু গোপন না। কিন্তু একটা অংশ যারা বলছে যে বিজেপিতে যাবে ওই গোষ্ঠীটা, যে গোষ্ঠীটা ক্ষুব্ধ রয়েছে, তারা 5 জনই হোক, 7 জনই হোক, 8 জনই হোক, 9 জনই হোক, এরা বিজেপিতে যাবে। আবার আরেকটা অংশ বলছে যে বিজেপিতে যদি তারা যোগদান করে তাহলে দলত্যাগ বিরোধী আইনে তারা পড়ে যাবে এবং তাদের যে সদস্যপদ বিধানসভার, সেই সদস্যপদটা চলে যাবে। তাদেরকে আমি বলে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে যে আমাদের দেশে এই যে দলত্যাগ বিরোধী আইন, অত্যন্ত কঠোর আইন তৈরি করা হয়েছিল, সেই আইনের মধ্যে একটা ফাঁক রেখে দেওয়া হয়েছিল। সেটা কি? সেটা হলো 2/3 ছাড়া যদি কেউ বিধায়করা বা সাংসদরা যদি দলত্যাগ করে, অন্য দলে যদি যায় বা ভেঙে গিয়ে আলাদা যদি গোষ্ঠী তৈরি করে, তাহলে তাদের সদস্যপদে চলে যাবে। কিন্তু সদস্যপদ চলে যাবে কি যাবে না এটা নির্ভর করবে স্পিকারের ডিসিশনের ওপরে। এবার ধরুন আমাদের রাজ্যে বিজেপি এবং ত্রিপুরা মাথা ক্ষমতায় আছে। এবার ত্রিপুরা মাথা থেকে ধরুন 5 জন বিধায়ক আলাদা হয়ে গেলেন, তারা গিয়ে বিজেপিতে যোগ দিলেন অথবা আলাদা একটা গোষ্ঠী তৈরি করলেন, করে বললেন যে এখন থেকে আমরা নতুন গোষ্ঠী, নতুন দল বানাবো, আমরা আর ত্রিপুরা মাথার সঙ্গে থাকবো না, বলে দিলেন তারা। এবার ত্রিপুরা মাথার তরফে রাজ্য বিধানসভার স্পিকারের কাছে চিঠি দিয়ে জানানো হলো যে এরা দলত্যাগ করেছে বেআইনি ভাবে, এরা দলত্যাগ বিরোধী আইনের অত নম্বর ধারায় এরা পরে আইন ভঙ্গ করেছে, সুতরাং তাদের সদস্যপদ বাতিল করা হোক। এবার স্পিকার যেহেতু বিজেপির নেতা, বিজেপি থেকেই তিনি এসেছেন এবং বিজেপির স্বার্থ রক্ষা করাও তার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, যদি এটা সাংবিধানিক কর্তব্য না। সেই কারণে স্পিকার মনে করলেন যে এই ব্যাপারটাকে যতদিন সম্ভব ঝুলিয়ে রাখা যায় ঝুলিয়ে রাখা হবে।
তো সুতরাং তার কাছে চিঠিটা এলো, আসার পরে তিনি তদন্তের নামে সেটাকে অনির্দিষ্টকাল ঝুরিয়ে রাখলেন, অনির্দিষ্টকাল, 5 মাস, 6 মাস, 7 মাস, আর 2 বছর পরে তো বিধানসভা নির্বাচন, তিনি ততদিন এটাকে ঝুলিয়ে রাখলেন। যখনই আপনার এই বিষয়টাকে নিয়ে হই হল্লা হলো, চিৎকার চেঁচামেচি হলো, তখনই তিনি বলছেন যে আমি ডাকছি তাদেরকে, তাদের মতামত নেবো, এই নেবো, সেই নেবো, সইগুলো ঠিক আছে কিনা, এই ঠিক আছে কিনা, সেই ঠিক আছে কিনা, এইসব বলে 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 তিনি এটাকে লেংদি করতে থাকলেন। লেংদি করতে করতে আরেকটা বিধানসভা নির্বাচন চলে এলো, পরিবর্তন, মানে এদের সদস্য পদ আর গেল না। কি করতে পারবেন আপনি? হ্যাঁ, আপনার করতে পারবে, তিপ্রামথা থেকে হাইকোর্টে চলে গেল। হাইকোর্ট থেকে যদি বলে দেওয়া হয় যে অত দিনের মধ্যে তাদের ব্যাপারে স্পিকারকে সিদ্ধান্ত নিতেই হবে, ধরুন 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতেই হবে, এরকম যদি কোনো নির্দেশ হাইকোর্ট থেকে দেয়া হয়, তারপরে যদি তাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ না জানায়, তাহলে সেই সময় হয়তো হতে পারে। আবার ধরুন স্পিকার হাইকোর্ট থেকে এরকম কোনো নির্দেশ দেওয়া হলো, সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে চলে গেল, তাহলে আবারও কিছুদিন সময় এইভাবে করতে করতে সময়টাকে কিল করা আর কি। তো শাসক দল চাইলে এটা করতে পারে। এইভাবে তো আপনার তাদের সদস্য পদটাকে টিকিয়ে রেখে নিজেদের স্বার্থ অনুযায়ী তাদেরকে কাজে লাগানো, এটা তো বিজেপি চাইলে করতেই পারে। কিন্তু যেটা রিস্কি ব্যাপার রাজনৈতিক দিক থেকে বিজেপির জন্য, সেটা হলো যে তিপ্রামথা এরপরে যে সেন্টিমেন্টটা তৈরি করবে, সেই সেন্টিমেন্টটা কিন্তু প্রবল। আর আমাদের রাজ্যে আঞ্চলিক দলগুলো মূলত সেন্টিমেন্ট নির্ভর। আপনারা যারাই দেখেছেন এর আগে টিইউজেএস এর রাজনীতি, সেটাও সেন্টিমেন্টে নির্ভর ছিল। যারা আইএনপিটির রাজনীতি দেখেছেন তারা জানেন সেটাও সেন্টিমেন্টে নির্ভর ছিল। যারা প্রথম পর্বের আইপিএফটি কে দেখেছেন, সেই আইপিএফটিও সেন্টিমেন্টে নির্ভর ছিল। দ্বিতীয় পর্বের যে আইপিএফটি এখনো আছে কোনো মতে আপনার একরকম কোমায় গিয়েও টিকে রয়েছে, সেই আইপিএফটিও মূলত সেন্টিমেন্টে নির্ভর। আর তিপ্রামথার জন্মই হয়েছে মূলত সেন্টিমেন্টের উপর নির্ভর করে। তো আমাদের রাজ্যে এছাড়াও ছোটখাটো যে আপনার ট্রাইবাল বেসড যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, আঞ্চলিক দলগুলো আছে, তারা প্রায় প্রত্যেকে সেন্টিমেন্টে নির্ভর। আমাদের এখানে কারোরই কোনো রাজনৈতিক দল কেন বেশি দিন টেকেনি? আঞ্চলিক দলগুলো না টেকার পিছনে সবচেয়ে বড় কারণ হলো তারা একটা সেন্টিমেন্টকে নিয়ে রাজনীতি করেছে। আর সেন্টিমেন্টকে নিয়ে বেশি দিন রাজনীতি করা যায় না। যেমন বিজেপি এখন আর রাম মন্দিরের নামে রাজনীতি করতে পারবে না। রাম মন্দিরের নামে সেন্টিমেন্ট তৈরি করে 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 বিজেপি অনেকদিন রাজনীতি করেছিল, কিন্তু এখন বলেন, এখন বিজেপির কোন নেতার আর সাহস আছে যে রাম মন্দিরের নামেই আমরা ইলেকশনে যাব, আমরা ভোট চাইবো মানুষের কাছে? এই কথা বলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত বলতে পারবেন না এই কথা, কারণ তিনিও জানেন যে রাম মন্দিরের নামে সেন্টিমেন্ট খুঁচিয়ে দিয়ে বা মন্দির মসজিদের নামে সেন্টিমেন্ট খুঁচিয়ে ভোট চাইলে এখন আর কোনো কাজ হবে না। তো সুতরাং সেন্টিমেন্টের রাজনীতি বেশি দিন করা যায় না, অল্প কিছুদিন করা যায়, কিন্তু অল্প কিছুদিনে দুর্দান্ত রেজাল্ট হয়ে যায়। এবার কথা হলো, এই যে তিপ্রামথা যদি তার একটি অংশ বিজেপি ভেঙে নিয়ে যায়, তাহলে তিপ্রামথা এরপরে যদি রাজ্য সরকারের থেকে যায়, তাহলে তো তার আর কোনো ধরনের মান সম্মান মর্যাদা কিছু থাকবেই না। কিন্তু এরপরে যদি তিপ্রামথা সরকার থেকে বেরিয়ে এসে আন্দোলন শুরু করে এবং তিপ্রাসা জনতার মধ্যে যদি একটা আবার সেন্টিমেন্ট গ্রো করে দিতে পারে, তাহলে কিন্তু ওই 4 জন 5 জন 7 জন এমএলএ বিজেপিতে গেলেও বা তারা আলাদা হলেও লাভ কিন্তু বেশি হবে না। কারণ বিধানসভা নির্বাচন আসতে আসতে যদি এইটা বোঝানো সম্ভব হয় যে দেখো আমরা যাদেরকে সহযোগিতা করেছিলাম বন্ধু হিসাবে, তারা আমাদের পেছন থেকে ছুরি মেরেছে, রাজনৈতিক ছুরি মেরেছে, এবং আমাদের দলকে ভেঙে দুটো টুকরো করে দিয়েছে, এবং তারা টাকার লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, এই করে সেই করে নানান কায়দাতে তারা আমাদের দলটাকে ভেঙে টুকরো করে দিয়ে তারা আমাদের সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই কথাটা যদি ভালোভাবে তারা তিপ্রাসা জনতার মাঝখানে নিয়ে যেতে পারে এবং যদি ওইভাবে যদি জোরের সঙ্গে যদি তারা মানুষকে বোঝাতে পারে, তাহলে এটা কিন্তু আগামীর রাজনীতিতে বিরাট আপনার প্রভাব বিস্তার করবে। শুধু তা না, এরপরে আরো ভয়ঙ্কর কথাটা বলে দিচ্ছি, সেটা হলো যে তিপ্রামথা যদি এরপরে রাজনৈতিক আপনার হিসাব নেয়ার জন্য কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে জোট বাঁধার ব্যাপারেও যদি উদ্যোগী হয়, যে বিধানসভা নির্বাচনের আগে এই সমস্ত বিরোধী দলগুলোকে একত্রিত করে একটা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে ত্রিপুরা রাজ্যে বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর যদি সিদ্ধান্ত নিয়ে নেয় যে ভাই যারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে যে কোনো মূল্যে ক্ষমতা থেকে সরাতে হবে, এবার তার জন্য অন্য সবাই ভালো, এক্ষেত্রে সিপিএমও ভালো, কংগ্রেসও ভালো, অন্য এবিসিডি সবাই ভালো, কিন্তু যারা আমাদের দল ভেঙেছে, যারা আমাদের দলের মধ্যে আপনার ফাটল ধরিয়েছে, ভাঙন ধরিয়েছে, তাদেরকে কোনোভাবেই আর আমরা বরদাস্ত করব না। নির্বাচনে, পরবর্তী নির্বাচনে তাদেরকে ক্ষমতাচ্যুত করবই, এই সিদ্ধান্ত যদি তারা নিয়ে নেয় একবার, এবং তাতে যদি সিপিএম সায় দিয়ে দেয়, কংগ্রেস যদি সায় দিয়ে দেয়, এবং ত্রিপুরার বুকে যদি কংগ্রেস, সিপিএম আর তিপ্রামথার যদি অ্যালায়েন্স হয়ে যায়, এটা অসম্ভব না, রাজনীতিতে কিন্তু বিরাট সম্ভব। একটা সময় আমরা দেখেছি কংগ্রেস
সরি, যে কংগ্রেস আর সিপিএম এর মধ্যে তীব্র লড়াই ছিল, তারা জোট করেছেন। বিজেপি আর সিপিএম এর মধ্যে তীব্র মতাদর্শগত পার্থক্য থাকলেও তারাও একসাথে লড়াই করেছে আপনার 1989 সালের লোকসভা নির্বাচন। তো তারপরে আপনার কাশ্মীরে আমরা দেখেছি পিডিপির সঙ্গে বিজেপির আকাশ পাতাল তফাৎ থাকলেও তাদের মধ্যে অ্যালায়েন্স হয়েছে। ডিএমকের সঙ্গে বিজেপির আকাশ পাতাল তফাৎ থাকলেও ডিএমকের সঙ্গে বিজেপির অ্যালায়েন্স হয়েছিল। তো এইগুলি তো একেবারে আমাদের চোখের সামনে ইতিহাসগুলো রয়েছে। তো সুতরাং রাজনীতিতে সবকিছু সম্ভব। রাজনীতিতে আজকে যে শত্রু কালকে সে পরম বন্ধু হতে পারে, আর আজকে যে পরম বন্ধু কালকে সে পরম শত্রু হতে পারে। এই কারণে ত্রিপুরার রাজনীতিতে আগামী বিধানসভা নির্বাচনের আগে শুধুমাত্র এই একটি পয়েন্টের কারণে যদি বৃহত্তর বিরোধী ঐক্য হয়ে যায়, অবাক হওয়ার মতো কিছু নাই। আর সেই রকম কিছু হয়ে গেলে পরে কিন্তু ভোটের যে হিসেব, অন্তপক্ষে 2023-এর ভোটের হিসাবটা যদি ভালোভাবে যদি করা যায় আরেকবার, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে বিরাট বড় উথাল পাথাল হয়ে যাবে নির্বাচনের ফলাফলে। তো তার কারণে এই যে ঘটনা, যেটা এখন তো ত্রিপুরা রাজ্যে হট টপিক, সবার মুখে মুখে এখন তীব্রামাথা কি সত্যি সত্যি ভাঙবে? তীব্রামাথা ভাঙলে ডেপুটি চিফ মিনিস্টার কি তীব্রামাথা থেকে ভেঙে যাওয়া আলাদা গোষ্ঠীর কেউ হবেন? তাদের মধ্যে কয়জন মন্ত্রী হবেন, কি দপ্তর হবে ইত্যাদি ইত্যাদি, বা সেক্ষেত্রে তীব্রামাথা কি করবে, এগুলি নিয়ে ব্যাপকভাবে চর্চা এখন হাটে মাঠে ঘাটে সর্বত্রই হচ্ছে। এই অবস্থাতে সবচেয়ে বড় প্রশ্নটা আজকে আমি আপনাদের কাছে তুলে দিলাম যে এই ভাঙন যদি হয়, তাহলে এই ভাঙনে কি 2028-এর পরিবর্তনের একেবারে মূল কারণ হবে? আপনাদের যার যা মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগবে ভিডিওটি, তার কারণে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যত নাটক গোলঙ্কার, সবাইকে নমস্কার।